ইমিডিয়েট ইম্প্যাক্ট হচ্ছে যে মানে জাহাজ ভাড়া বেড়ে যাবে, কিন্তু বাংলাদেশ থেকে যে পণ্য রপ্তানি হয় এই রপ্তানির জাহাজ ভাড়াটা প্রধানত ক্রেতারা পরিশোধ করেন, কিন্তু ক্রেতারা যখন বাড়তি ভাড়া যখন পরিশোধ করবেন ওইটা কিন্তু সে আবার কোনো না কোনোভাবে আমার কাছ থেকে আদায় করে নেবে, এই অর্ডারে না হোক পরের অর্ডারে আদায় করে নেবে। সো এটার একটা ইম্প্যাক্ট আছে। এবং আপনি শুরুতে বলছিলেন যে আন্তর্জাতিক বাজারের বিমা খরচও বেড়ে যাবে, কারণ রিস্ক বেড়ে গেছে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমরা যদি একটু যোগ করি, হরমুজ প্রণালী আবার বলা হয়েছে যে আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি চীনা ইয়েন ইউজ করলেই আপনি হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রভাবটা সেটা তো এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা তারা এটা গভর্নমেন্টের ব্যবহার। কিন্তু আমরা যদি রপ্তানিকারকের দৃষ্টিতে বলছি, আমি যেটা বলছিলাম যে হরমুজ প্রণালী বন্ধ বা এই এখন ওপেন বা বন্ধ বা ঝুঁকিপূর্ণ হওয়াতে মানে আপনার মধ্যপ্রাচ্যে আমাদের যে রপ্তানি খুব বড় মার্কেট না, এই রপ্তানি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমার নিজেরই একটা কনসাইনমেন্ট, ছোট কনসাইনমেন্ট, বাট ইট ইজ স্টপড। ফর আনসার্টেন পিরিয়ড। সো এখানে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে আমাদের নতুন অর্ডার সেটাও কিন্তু মানে এখন আসবে না। এবং এই মধ্যপ্রাচ্যের কারণে যে মানে এইখানে সরাসরি এই রুটটা আমাদের বড় বাজারের সঙ্গে সম্পর্কিত না, সেটা একটা ভালো দিক। হ্যাঁ, যে কিন্তু এই মার্কেটটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু ওই যে বললাম যে তেলের সঙ্গে সব কিছুর একটা মানে একটা বৈশ্বিক সম্পর্ক আছে। এবং যুক্তরাষ্ট্রে তেলের দাম, আমি কালকে আমার মানে এক আত্মীয়র সঙ্গে কথা বলছিলাম যে তেলের দাম ওইখানে প্রায় 25-30% মানে বেড়ে গেছে খুচরা পর্যায়ে। সো এটার ইম্প্যাক্ট কিন্তু সারা বিশ্বের যারা ভোক্তা তাদের উপর গিয়ে পড়ছে। এবং আমরা যেহেতু ভোগ্যপণ্য সরবরাহ করি, সো এই ভোগ্যপণ্য সরবরাহ করার ক্ষেত্রে আমাদের একটা নেগেটিভিটি আমাদেরকে অবশ্যই ফেস করতে হবে। ফলে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়বেই। আমরা বরং এখন এইটা যদি বলেন যে আমাদের কী করণীয় আছে, এখন যুদ্ধবন্ধে তো আমাদের খুব বেশি কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। যে একবারে কূটনৈতিক যদি বাংলাদেশের মতো দেশ যেখানে এইরকম একটা বড় স্টেকে গিয়ে খুব বেশি মানে কূটনৈতিক সহায়তা দিবে বা মধ্যস্থতা করবে, তারও স্কোপ কম। যদি থাকে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই সেটা দেখবেন, আমি নিশ্চিত। কিন্তু যুদ্ধ বন্ধের যেহেতু আমাদের কিছু করণীয় নয়, এখন আমাদের করণীয় একটাই, মানে আমাদের জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়াটা, মানে একদম মানে ইন্ডাস্ট্রি বলেন, গাড়ি বলেন, যেখানেই বলেন, আমরা যেখানে সব রকম জ্বালানি মানে কিন্তু ডিজেল আর পেট্রোল না, আমাদের বিদ্যুতের ব্যবহারও আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। জাতিগতভাবেই আমাদের এখানে একটা মানে ওই শুধুমাত্র রাত্রে মার্কেটের লাইট বন্ধ রাখলাম এটা তো বাড়তি, এটা কিন্তু আমাদের রেগুলার না। আমাদের রেগুলার যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, এসিটা আমরা একটু কম চালাইলাম, মানে লাইটটা একটু কম জ্বালাইলাম, ফ্যান চালানোর সময় হয়ে গেছে এখন, ফ্যান একটু কম চালাইলাম, এরকম করে যদি আমরা বিদ্যুৎ এবং ডিজেলের সব রকম সাশ্রয় করতে পারি, সেটা হয়তো আমাদের এই লোকাল মার্কেটের যেই মানে জ্বালানির দাম বৃদ্ধির যে একটা আশঙ্কা বা সম্ভাবনা আছে, হ্যাঁ, সেইখান থেকে হয়তো আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। কিন্তু রপ্তানির প্রশ্ন যদি আপনি আসেন, সেইখানে আমাদের আসলে খুব বেশি কিছু করণীয় নাই। আমাদের আসলে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে তাল মিলে চলা ছাড়াও কোনো উপায় নাই। এবং আমাদের মানে মহান আল্লাহ তাআলার কাছে মানে এই মানে একটা প্রার্থনা করা ছাড়া যে কোনো উপায় এই মুহূর্তে আমি দেখছি না। যেখানে বাংলাদেশের পোশাক খাতের অবস্থা আপনি আগেরবার এসেও বলেছিলেন যে খুব একটা ভালো নয়, সেই জায়গায় বাজার অর্থনীতিতে উৎপাদন অনেকটাই কিন্তু চাহিদা এবং ব্যবসায়ীদের পূর্বাভাসের উপরে কিন্তু নির্ভর করে। সেই বাস্তবতায় কোনো আমাদের বাংলাদেশকে যখন অতি উৎপাদন করার অভিযোগে অভিযুক্ত করা হয়, এই বিষয়টিকে আপনি কতটুকু যৌক্তিক বলে মনে করছেন? এটা আমি যদি মনে করি যে অবশ্যই এটা যৌক্তিক না। হ্যাঁ, এটা আমরা একটু মানে দুর্ভাগা বলতে পারি আমাদের নিজেদেরকে, যে এইভাবে যেটা আপনার অতি উৎপাদনশীলতার দিকে বাংলাদেশকে বলা হয়েছে। এখন এই অতি উৎপাদনশীলতার সংজ্ঞাটা কি, এটা কিন্তু আমরা জানি না এখনও। হ্যাঁ, আমরা এটা এখনও জানি না। এটা যদি এখন বলা হয় যে বাংলাদেশের চাহিদার ভিত্তিতে, আমি যেটা দেখলাম যে মানে এই তার সার্বিক রাষ্ট্রীয় চাহিদা বা জাতিগত যে চাহিদা তার বেশি আমরা উৎপাদন করছি কিনা। আমরা যখন এক্সপোর্ট ওরিয়েন্টেড, আমরা তো চাহিদার বেশি উৎপাদন করবো, নাহলে আমি এক্সপোর্ট করবো কীভাবে? তখন সেই অতি উৎপাদনশীলতার ব্যাখ্যাটা কি সেটা আমার জানা দরকার। এখন ব্যাখ্যাটা হলো যে ইউএসের ব্যাখ্যার সঙ্গে আমার ব্যাখ্যা নাও মিলতে পারে, বা সারা বিশ্বের ব্যাখ্যা নাও মিলতে পারে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে আমরা
এই বিশ্ব বাণিজ্য ব্যবস্থার যে WTO আছে, হ্যাঁ, WTO রুলস টুলস নর্মালি ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে বর্তমান প্রশাসন খুব বেশি মানতে চায় না বা তারা পছন্দ করেন না এটা, হ্যাঁ। সো এখন ইউএসের সংজ্ঞাতে কী আছে, ওই যেটা বললাম যে পুরো বিষয়টা পরিষ্কার না, কিন্তু বাংলাদেশের নামটা এখানে অন্তর্ভুক্ত হওয়াটা, এবং বিশেষ করে যেখানে আমরা মাত্র 1 মাস হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা, মানে আমাদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে অনেক বেশি মানে প্রাধান্য দিয়ে চুক্তিটা করা হয়েছে, সেরকম একটা চুক্তি স্বাক্ষরের 1 মাসের মাথায় বাংলাদেশের নাম এরকম একটা তদন্তে অন্তর্ভুক্ত হওয়াটা মোটো সুখকর কিছু না, মানে প্রত্যাশিত না।